হাই তৃণমূল, তোমারে কি হাঁড়ির হাল, শেষ নাটক বাঁচলে কি না মহামহিম রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ জানাবার জায়গা থানা নয়। রাজভবনের প্রত্যেকটা কোণে ক্যামেরা থাকে, এই গাধারা জানে না। তৃণমূল ডেফিনেটলি চোর, খুব অনেস্ট চোর, কিন্তু খুব অনেস্ট এবং বোকা চোর। সিপিএমকে দেখে এরা শেখেনি। সিপিএম গোঁপ কেটে দই খেত, হাঁড়িতে মুখ ঢুকিয়ে, লেগে থাকতো না গোঁপে। তৃণমূল পুরো গোঁপদাড়ি নিয়ে হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে। তৃণমূলের বিরোধিতা করলে তৃণমূল দেয় দুটি সাজা, এক হচ্ছে শ্লীলতাহানির কেস, নয় কেস দেবে গাঁজা। রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। একজন মহিলা খোদ রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন হেয়ার স্ট্রিট থানায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বিজেপি নেতা এবং বিজেপি স্টার ক্যাম্পেনার রুদ্রদার কাছে, রুদ্রনীল ঘোষের কাছে। রুদ্রদা, বাংলার রাজনীতিতে এইরকম ঘটনা বোধহয় এটা প্রথম, যে রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের এরকম ঘটনা। আমি শুধু বলবো যে খুব দুর্বল চিত্রনাট্য, এটাই বলবো। যে সময় চুরি, দুর্নীতি, অন্যায় তৃণমূল দল এই রাজ্যের শাসক জর্জরিত, ঠিক তারা বিভিন্ন রকম ফন্দি ফিকির করে পুলিশকে দিয়ে, হয় ভারতীয় জনতা পার্টি বিরোধী দল বা নিরপেক্ষ সাধারণ মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক দল হয়তো করেন না, বা আপনাদের মতো যে কোনো ইলেকট্রনিক মিডিয়া বা অন্যান্য ডিজিটাল মিডিয়া বা যে কোনো মিডিয়া, তারা যখনই তৃণমূলের চুরি জোচ্চুরির বিরুদ্ধে কথা বলেছে, তখন দেখেছি আমরা পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাতে এবং বেশ কিছু লোকজনকে জোগাড় করে কারুন না কারুন নামে অভিযোগ করাতে। এবং এই যে বিষয়টা আলোচিত হচ্ছে, আবার বলছি, রাজ্যপালের বিষয় আমাদের দেশের নিয়ম অনুযায়ী এইভাবে আলোচনাই করা যায় না। কতগুলো মিডিয়া যেভাবে আলোচনা শুরু করেছিল, এবং এই ঘটনাটা যদি আপনারা দেখেন যে পরিকল্পনার সময় কাল, যেটা দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। যে সময় আমাদের রাজ্যে তিনটি জায়গায় নরেন্দ্র মোদীজি আসছেন ইলেকশনের প্রচার করতে, রাজভবনে তিনি থাকবেন, ঠিক সেই দিনেই যখন তৃণমূল চাকরি চুরির দুর্নীতিতে জর্জরিত, সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে জর্জরিত, এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্মানীয় শ্রী আনন্দ বোস, তিনি বারবার এই শিক্ষা দুর্নীতি এবং সন্দেশখালি নিয়ে বারবার যখন কথা বলছেন, শাসক অস্বস্তিতে পড়ছে, তারা আইন মানছে না। তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে হাইকোর্ট তুলে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে চরম খারাপ কথা বলছেন যে আদালত বলেছে এইটা করতে, কিন্তু আদালত বললেও আমায় মেনে চলতে হবে, এমন কোনো কথা আছে কি? পাগলের প্রলাপ। আদালত বললে ভারতবর্ষের যে কোনো মানুষ, তিনি প্রধানমন্ত্রী হন, তিনি মুখ্যমন্ত্রী হন, তিনি সাধারণ নাগরিক হন, তাদের সবাইকেই আইনের শাসন মেনে চলতে হবে। তাই তো 2021-এর আগে পরে যখন নির্বাচনী হিংসা হয়, তৃণমূলের দ্বারা আমাদের 100-র উপরে কর্মীকে খুন করা হয়, লক্ষ লক্ষ কার্যকর্তার ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়, এবং কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে তদন্ত করতে নেমে তৃণমূলের হাতেই আক্রান্ত হন মিডিয়ার সামনে, তখন তারা রিপোর্ট দিয়েছিলেন যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। অর্থাৎ 2021-এ কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের করা এই বক্তব্যকেই আবার সিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের এই দুজন নেতা, এবং তাদের মধ্যে একজন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তারা আইনকে নিজের মতো ব্যবহার করতে চান, আর আইনের রক্ষাকারী হচ্ছে পুলিশ। সাধারণ মানুষ, মিডিয়া, বিরোধী দল, তারা যখনই তৃণমূলের চুরি জোচ্চুরি অন্যায় নিয়ে কথা বলবে, তখন এই আইন রক্ষাকারী পুলিশকেই প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে তৃণমূল এই অনৈতিক কাজ করতে নামায়, এবং সেক্ষেত্রে এক একটা করে শিখণ্ডীকে জোগাড় করেন তারা, হয় ভয়তে বা লোভ দেখিয়ে। তো
তো এই ঘটনা আমি বলছি না, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন, যারা বিজেপি করেনও না তারাই বলছেন যে দুর্বল চিত্রনাট্য, ছিচিচি এত নিচে নামবে। আমি শুধু একটাই কথা বলবো যে হাই তৃণমূল, তোমারে কি হাঁড়ির হাল, শেষ নাটকে বাঁচলে কি না মহামহিম রাজ্যপাল। তো তারা দেখলেন যে রাজ্যপালকে যদি আমরা জড়িয়ে দিতে পারি এই বিষয়টাতে, তাহলে আলোচনা একটা শুরু হবে এবং প্রধানমন্ত্রী ওখানে এসে থাকবেন। যদি থাকেন তাহলে আমরা ইস্যু তুলব যে দেখুন এই রাজ্যপাল সন্দেশখালী নিয়ে কথা বলছে, এই প্রধানমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের মানুষ সন্দেশখালী নিয়ে কথা বলছে, আর যেখানে একজন মহিলা নিগৃহীতা হলেন সেখানে প্রধানমন্ত্রী এসে থাকলেন। আবার যদি না থাকেন প্রধানমন্ত্রী, তাহলে বলুন দেখেছেন, তাহলে প্রধানমন্ত্রী থাকলেন না, তার মানে নিশ্চয়ই ডাল মে কালা হ্যায়। এই মূর্খরা জানেও না যে রাজ্যপালের ওটা দপ্তর, ওটা অফিস, ওটা বাড়ি নয়। ওখানে ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো মানুষের আসা যাওয়া ক্যামেরা দ্বারা মনিটরড। যারা এই অভিযোগ করেছেন তারা কি তুমুল ফাঁসতে চলেছেন তারা নিজেরাও জানেন না। আমি আবার বলছি, সত্য আমি জানি না, কিন্তু রাজ্যপালের ওটা অফিস, রাজভবন রাজ্যপালের অফিস, এবং সেই অফিসের যে ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন তাঁর বক্তব্য আগেও নাকি হয়েছে এবং এক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছিল, তাই ওই দিনেই তিনি কমপ্লেন করতে গেলেন হেয়ার স্ট্রিট থানায়। প্রথমত রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ জানাবার জায়গা থানা নয়। আমার দেশের সংবিধান অনুযায়ী তিনি যে কোনো জায়গারই রাজ্যপাল হন না কেন, যিনি সংবিধানের আমার রাজ্যের মাথা, তো তার বিরুদ্ধে অভিযোগ করা যায় না। সরাসরি মহামহিম রাষ্ট্রপতিকে আপনি কোনো অভিযোগ করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেহেতু যে রাজ্যে তৃণমূল আইন কানুন আদালত জানেও না, তার পুলিশকে কাজে লাগায়, সেই পুলিশও যেন লক্ষ্মী এলো ঘরের মতো করে তাকে ডেকে নিয়ে কি ব্যস্ততা বসে পড়া হলো। এটা থানায় বসে একদম এই আলোচনা করবারও জায়গা নয় রাজ্যপালকে নিয়ে, যেতে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে এটা চক্রান্ত এবং এর পোল খুব তাড়াতাড়ি খুলে যাবে। যেভাবে চোরেদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা বড় বড় কথা বলে আদালতকে স্তব্ধ করেছেন, বিচারপতিদের অবধি গালাগাল দিয়েছেন, এদের ইমিডিয়েটলি উচিত ছিল বিচার ব্যবস্থাকে অসম্মান করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন আদালত এই রায় দিয়েছে হাইকোর্ট, আমায় মেনে চলতে হবে, এর কোনো মানে আছে কি? ওনার জেল যাওয়া উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলছেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত ছিল, বা তৃণমূলের অন্যান্য নেতা যারা আদালতের বিরুদ্ধে কথা বলছে, হাইকোর্ট যদি আরেকটু কড়া হতো, তাহলে যেই হোক, যে কোনো দলের লোক হোক, এই কথা বললে তার শাস্তি যদি জেল হতো, তাহলে এই ঘৃণ্য চক্রান্ত করবার জন্য এরা 10 বার ভাবত। যেহেতু এদেরকে আহারে বলে ছেড়ে দিয়েছে, আমার মনে হয় যে যেভাবে দুর্নীতির আস্তে আস্তে খোলস খুলে যাচ্ছে এবং ওপর দিকে হাত চলে যাচ্ছে, দেখুন এটা তো সারিয়া আইন মেনে তো আমাদের দেশ চলে না। যে একটা দাড়িওয়ালা টুপিপলা লোক এসে বলল উস্কা স্যার তন সে জুদা করো, মানে মুন্ডু গলা থেকে বডি থেকে কেটে বাদ দিয়ে দাও, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোনো কথা বলতে পারবেন না, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড় করাতে পারবে না, এটা সারিয়া আইন মেনে হয়। কিন্তু আমার দেশে তো এই সমস্ত আইন হয় না। নিরপেক্ষ বিচার ব্যবস্থা, যেখানে যার বিরুদ্ধে যে অভিযোগ করছে তাকেও প্রমাণ আনতে হবে, কোনো সংস্থা এজেন্সি বা কেউ, এবং যার বিরুদ্ধে অভিযোগ, যিনি অভিযোগ করছেন তাকে প্রমাণ আনতে হবে, যার বিরুদ্ধে অভিযোগ তার কোটি কোটি টাকার লয়ার, তিনিও বলবেন এই অভিযোগে উনি ধোয়া তুলসী পাতা, এই দেখুন তুলসী পাতার প্রমাণ। এই ক্ষেত্রে বিচারপতি, সম্মানীয় বিচারপতিরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, তারা সিঙ্গল বেঞ্চ হোক, ডিভিশন বেঞ্চ হোক, তারা বসে উভয় পক্ষের প্রমাণ দেখে তারপর তারা রায়দান করেন। এই ক্ষেত্রে তদন্তকারী সংস্থা যদি হাইকোর্টকে কনভিন্স করতে পারেন বা সুপ্রিম কোর্টকে বোঝাতে পারেন ইনি কেন প্রভাবশালী এবং ইনি কেন বাইরে থাকলে প্রমাণ লোপাট করে দেওয়া সম্ভব, তাতে যদি বিচারক বিচার শেষ হবার আগেই ওই ব্যক্তির দিকে দোষের ইঙ্গিত বেশি পান এবং প্রমাণ লোপাট করে দেওয়ার মতো তার ক্ষমতা বুঝতে পারেন, তখন তাকে জেলে পাঠান। যেভাবে অরবিন্দ কেজরিওয়াল সমেত প্রচুর লোক জেলে রয়েছে, সুপ্রিম কোর্ট অবধি তাদের বেল দিচ্ছে না। এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা এবং অভিযোগ কারা করেছিল? বিজেপি না,
লাগাতার অভিযোগ করেছিল রাহুল গান্ধীর দল কংগ্রেস, এই জোটের ইন্ডি জোটের পিণ্ডির কংগ্রেস করেছিল অভিযোগ আপের বিরুদ্ধে। তো যাই হোক, যদি আদালত অবমাননা বারবার করবার পর যদি এদেরকে যে কোনো ভারতীয় গণতন্ত্রে পরিষ্কার, আমার একটা ভোট, মুখ্যমন্ত্রীর একটা ভোট, প্রধানমন্ত্রীর একটা ভোট, কেউই আইন আদালতের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারেন না, সমান শাস্তি। যদি সেই শাস্তি কোনো বন্দোবস্ত নেওয়া হতো তাহলে এই বদমাইশি করবার, এই অসভ্য ঘৃণ্য কাজ করবার তাদের সুযোগ বা চান্স আসতো না। আমরা বহু ক্ষেত্রে দেখেছি এক একটা করে শিখণ্ডী জড়ো করে এবং সেই শিখণ্ডীকে তৃণমূলের হয়ে পুলিশ কোলে তুলে নেয়, বসে আলোচনা করছে রাজ্যপালকে নিয়ে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো রুদ্রদা, যেটা আপনি বললেন যে সংবিধানের 361 অনুচ্ছেদে যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি বিরুদ্ধে কোনো দেওয়ানি এবং ফৌজদারি মামলা এবং সেই বিষয়ে তদন্ত বা জিজ্ঞাসাবাদ কোনোটাই করা যায় না। কিন্তু গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের পাশে বসে রয়েছেন অভিযোগকারিনী এবং তিনি একটা বিবৃতি দিচ্ছেন এবং সেই বিবৃতিতে যে ফুটেজটা সেটা কিন্তু ভাইরাল হয়েছে। তো আমার প্রসঙ্গ হচ্ছে যে যেখানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না, তাদের জিজ্ঞাসাবাদ করা যায় না এবং কেউ অভিযোগ করলে এইরকম একটা পাবলিকালি ব্যাপারটা কেন সামনে নিয়ে আসা হচ্ছে? সেখানে তো কোনো মিডিয়া উপস্থিত ছিল না, তাহলে কারা করলো এইরকম ভাইরাল? প্রশ্ন আসছে। ভাইরাল তো পরিষ্কার তৃণমূলের দয়া দাক্ষিণ্যে। দেখুন, মানুষের লুটের টাকা পুলিশের মাধ্যমে তৃণমূলের পার্টি অফিস এবং নেতাদের কাছে চলে যায়, এ সবাই বলে। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছেন, প্রতিবাদ করেছেন, মুখ খুলেছেন বিভিন্ন জায়গায় তাদের বেতন নিয়ে, তাদের প্রমোশন নিয়ে, তাদের বিরুদ্ধে হওয়া রাজ্য সরকারেরই অন্যায় নিয়ে। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্য সরকারি কর্মচারীদের বলেছেন চোর ডাকাত, তারা বসে রয়েছে ধর্নায়, বলেছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, কুকুর বলেছেন, প্রতিবাদ করতেন যেভাবে রাজ্য সরকারি কর্মচারী। তো তারাও 10-12 বছর তাদের প্রায় মাইনেই বাড়েনি, ওটা বাড়া বলে না মাইনে, ডিএ কোনো কিছুই পান না। তাহলে এত আনন্দ কিসের পুলিশের? যে রাজ্য সরকার তাকে মাইনে দিচ্ছে না, তাহলে তার হয়ে সে কি করে ক্রিমিনালদের স্যালুট করে, ক্রিমিনালদের খুঁজে পায় না, আর উল্টে যারা তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সেটা মিডিয়া হোক, নিরপেক্ষ মিডিয়া বা নিরপেক্ষ মানুষ বা বিরোধী দল ভারতীয় জনতা পার্টির, তাদের মিথ্যে কেস দেওয়া হয় প্রত্যেকটা মুহূর্তে, মানুষ জানেন। অর্থাৎ এই পুলিশ তৃণমূলের ষড়যন্ত্রকারী, দলদাস এবং চটিচাটা, এবং এরা ট্রান্সফারের ভয়, বউ বাচ্চা নিয়ে কাল কোথায় পাঠিয়ে দেবে, বা প্রমোশনের লোভ, বা টাকা বয়ে এনে দেবার জন্য যে ভাগ পাওয়ার গল্প শুনতে পাওয়া যায়, কার্যত সেটাকেই সত্যি প্রমাণিত করলেন। পার্ক স্ট্রিট ঘটনা থেকে শুরু করে সন্দেশখালী, আমাদের রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, অভিযোগও এসছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে গতকালের যে ছবি আমরা দেখেছি সেখানে কিন্তু পুলিশের তৎপরতা এবং শাসক দলের নেতা এবং নেত্রীদের তৎপরতা, সেটা কিন্তু একটা লক্ষণীয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছিল অতীতে, সন্দেশখালী বলি বা পার্ক স্ট্রিট বলি, সন্দেশখালীর একটা বিরাট আকারের ঘটনা, তো এরকম একটা বিষয়কে কেন্দ্র করে রাজ্যপালের রাজভবনের মতো জায়গায় এতটা গুরুত্ব দেওয়ার কারণটা কি? দেখুন, তৃণমূল ডেফিনেটলি চোর, খুব অনেস্ট চোর, কিন্তু খুব অনেস্ট এবং বোকা চোর। সিপিএমকে দেখে এরা শেখেনি। সিপিএম গোঁপ কেটে দই খেত, হাঁড়িতে মুখ ঢুকিয়ে, লেগে থাকতো না গোঁপে। তৃণমূল পুরো গোঁপদাড়ি নিয়ে হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে। এমন চুরি করেছে ছেলে মেয়েগুলো সুপার নিউমারিক পোস্ট, অর্থাৎ যোগ্য অযোগ্য মিশিয়ে দাও। এসএসসি সার্ভার থেকে কে কত নম্বর পেয়েছে ছেলে মেয়েরা, তাদের প্রত্যেকের নম্বর লেখা থাকে, যেটাকে OMR শিট বলে। তাদের খাতা, যে পরীক্ষা দিয়েছে, এই OMR শিট এবং খাতা 12 বছর সংরক্ষণ করে রাখতে হয়। কিন্তু যারা পরীক্ষাই দেয়নি তাদের চাকরি দেওয়া, যারা সাদা খাতা জমা দিয়েছে তৃণমূলের নেতাদের ঘুষ দিয়ে, তাদের চাকরি দেওয়ার জন্য যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের একটা অংশ দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় বসে রয়েছে, আর একটা অংশ চাকরি পেয়েছে কিন্তু তাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যারা অযোগ্য বা ভুয়ো, তাদের চাকরি। কি নাম দিয়েছে, কে করেছে,
সুপার নিউমারিক পোস্টের সৃষ্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিটিংয়ে এই সুপার নিউমারিক পোস্ট, একজন শিক্ষামন্ত্রী জেলে গেছেন আর একজন শিক্ষামন্ত্রী যাব করছেন, যিনি বলেছিলেন এটাকে বলে ব্যতিক্রমী পদ, ব্যতিক্রমী পদ, ব্যতিক্রমী পদ, ঠিক এইভাবে কথা বলেছিলেন। অর্থাৎ রাজ্য সরকারি উদ্যোগে দুর্নীতি হয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেক বাড়ির, যারা গরিব বাড়ি, মধ্যবিত্ত বাড়ির ছেলে, তাদের সর্বনাশ করা হয়েছে। 2019 সালে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসএসসি ঘুঘুর বাসা, এই রাস্তায় বসে থাকা ছেলে মেয়েদের কাছে এসএসসিটা হলো ঘুঘুর বাসা। তা মুখ্যমন্ত্রী, আপনি যদি জানেন ওটা ঘুঘুর বাসা, ওই ঘুঘুর বাসার ঘুঘুদের অপরাধের জন্যই এই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে। আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি গোয়েন্দা মন্ত্রী, তো তাহলে এই এসএসসির বিরুদ্ধে আপনি সেই গোয়েন্দাদের, পুলিশদের লাগাননি কেন, তদন্ত করাননি কেন? কারণ সবাই জানে আজকের দিনটা এসছে সেই জন্য। কারণ সবাই জানে যে আপনার দলের নেতা মন্ত্রীরা টাকা তুলে এই দুর্নীতি করেছে এবং তার ভাগ আপনি বা আপনার দল নিশ্চয়ই পেয়েছেন, এটা মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই আপনি তদন্ত করেননি। আপনি যদি অনেস্ট হতেন তাহলে আপনার নামের আগে সততার প্রতীক এখনও লেখা থাকতো। আপনি সততার প্রতীক আর লিখতে পারেন না বহু বছর ধরে, কারণ আপনি এইগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে গেছেন এবং ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন। ক্রিমিনালদের আপনি বিভিন্ন বক্তব্যে বাঘ বলেন, বীর বলেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন, এ সবাই জানে। এবং শেষকালে ঘৃণ্য চক্রান্ত, যেখানে দেখুন না, পুলিশকে ব্যবহার করা হয় বেআইনি কাজ করবার জন্য। যারা আইন ভাঙছে তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য বা তাদের প্রোটেক্ট করার জন্য। কালকেও সেই ঘটনা ঘটলো হিয়াস্ট্রিট থানাতে, উৎসবের সঙ্গে পালিত করা হলো। আর আমি পশ্চিমবঙ্গের মিডিয়াকে অনুরোধ করব, এই বেআইনি কাজে আপনারা জড়াবেন না, সংবিধান বিরোধী কাজে আপনারা জড়াবেন না। তৃণমূল এর আগে অশোক গাঙ্গুলির বিরুদ্ধেও সেম ঘটনা করবার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন। তিনি যখন তৃণমূলের চক্ষুশূল হয়ে গেলেন তখন তার বিরুদ্ধে এইরকম একজন মহিলাকে নিয়ে এই ঘটনা সাজানো হলো। এদের দুটো ঘটনা। তৃণমূলের বিরোধিতা করলে তৃণমূল দেয় দুটি সাজা, এক হচ্ছে শ্লীলতাহানির কেস, নয় কেস দেবে গাঁজা। এটা তৃণমূলের স্টাইল। এবং এই কাজে মাইনে না বাড়া পুলিশ সরাসরি যুক্ত থাকে। এই যে বললেন ভিডিও ভাইরাল করা হয়েছে, ওই ঘরে তো আর কেউ ছিল না। কারা করেছেন এই ভিডিও ভাইরাল? ওই ভদ্রমহিলাকে কে যেন ফোন করেছে, তার মুখ ঝাপসা করে দিয়ে নাটক হচ্ছে, অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। এরা সব কাজ কাঁচা করে, যে কারণে একের পর এক ধরা পড়েছে। আমি বললাম যে সিপিএমের যোগ্য ছাত্রের নাম তৃণমূল। সিপিএমের যত চুরি দুর্নীতি সিন্ডিকেট আবিষ্কার করা কার? সিপিআইএমের রাজারহাট এবং সল্টলেকে বাড়ি টাড়ি তৈরি হবে, সেই জন্য চুন বালি ইট সুটকি সাপ্লাই দেওয়ার জন্য, যাতে সিপিএমের পার্টির ছেলেরা সাপ্লাই দিতে পারে, সেই জন্য সুভাষ চক্রবর্তী এবং কয়েকজন নেতা তারা তৈরি করেছিলেন এই সিন্ডিকেট সিস্টেম। সিপিএম চলে গেছে। এই সিন্ডিকেট সিস্টেমকে, যে দোকানে যে টাকায় মাল পাওয়া যায় তার থেকে বেশি টাকা দিয়ে, ডাবল দাম দিয়ে প্রায়, তৃণমূলের থেকে নিতে হবে, নাহলে আপনি বাড়ি করতে পারবেন না। এই সিস্টেম করা কার? তৃণমূলের। অর্থাৎ সিপিএমের অপরাধের কুটির শিল্পকে, রুগ্ন শিল্পকে বৃহৎ শিল্পে পরিণত করলো তৃণমূল। সিপিএম আন্দোলন করলো, করে শ্রমিকদের স্বপ্ন দেখালো, খেপালো যে তুমি যে মুনাফা হচ্ছে তার আসল মালিক, তুমিও কারখানার মালিক, আন্দোলন করো, তোমার মাইনে আরও বাড়তে হবে। মাইনে বাড়ার আন্দোলন কিন্তু খারাপ নয়, কিন্তু যে পদ্ধতিতে তাদের খেপানো হলো, এমন আন্দোলন তীব্রতর হলো, কারখানাগুলো আন্দোলনের জন্য উৎপাদন কম হলো, প্রোডাক্ট তৈরি কম হলো, কারখানাগুলো রুগ্ন হয়ে গেল, ধুঁকলো। এই সিপিএমের লোক খেপানোর জন্য, সিটুর আন্দোলনের জন্য আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, কারখানাগুলো বন্ধ হয়ে গেল। বন্ধ কারখানায় সিপিএম চলে যেতেই সেই জমিগুলোতে বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং, ফ্ল্যাট, মল বানিয়ে মাল বালিয়ে ফেললো তৃণমূল। তো তাহলে যা যা অপরাধের কাজ, এর আগে আমরা শুনেছিলাম সায়েন্টিফিক রিগিং সিপিএম করেছিল, এখন তো রিগিংয়ের কথা বলা হয় না। সরকারি প্রিসাইডিং অফিসারদের একটা বড় অংশকে এবং ইলেকশনের কাজে লেগে থাকা পুলিশের একটা বড় অংশকে তৃণমূল অপারেট করে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে। অর্থাৎ ভোট লুট পরিকল্পিতভাবে যা সিপিএম করতো তার 10 গুণ বাড়িয়ে সরকারি অফিসারদের দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল সেটা শিল্পের জায়গায় নিয়ে চলে গেছে। এবং এই সিবি আনন্দ বোস তিনি বারবার শিক্ষা দুর্নীতি নিয়ে এবং সন্দেশখালিতে
মা বোনেদের যে আন্দোলন ছিল সেটা নিয়ে বারবার মুখ খুলছিলেন, তাই ঠিক প্রধানমন্ত্রী আসবার সময় তাদেরই দুর্বল চিত্রনাট্য। আবার বলছি, ঠিক চাকরি চুরিতে যেমন এরা ধরা পড়ছে, ইমিডিয়েটলি ধরা পড়বে এরা, এবং সেখানে কোন কোন পুলিশ অফিসার এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িয়ে। আবার বলছি, দেখুন, রাজভবনের প্রত্যেকটা কোণে ক্যামেরা থাকে, এই গাধারা জানে না। ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস ওই রাজভবনের মধ্যে, রাজভবন কারুর বাড়ি নয়, রাজভবন রাজ্যপালের অফিস, সেই অফিসে ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট কন্ট্রোলড হয়। প্রত্যেকটা কোণায় যদি ইঁদুরও যায়, টিকটিকিও যায়, সেইটার নজরে থাকে। তাই এই অভিযোগ করবার আগে যে প্রধানমন্ত্রী আসবে তার আগে ব্যাপারটাকে গুলিয়ে দিই, নাহলে প্রধানমন্ত্রী এসে 3 জায়গায় বক্তব্য রাখবেন, তুলোধনা করবেন আমাদের, আর চুরি দুর্নীতিতে আমরা ধরা পড়ে গেছি। তাই সবাইকে এরা বিজেপি বলছে, কোর্টও বিজেপি, আইন বিজেপি, আদালত বিজেপি। কারণ বিজেপি লড়াই করছিল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, আর নিরপেক্ষ আদালত তারা পরিষ্কার লড়াই করে সর্বতই আইন বাঁচাতে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। ইভেন গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষ যাদের লুট হয়েছে বা যারা লুট হতে দেখছেন, যারা এই অন্যায়ের বিরুদ্ধে, তারাও তৃণমূলের বিরোধী। তার তৃণমূল সবাইকে গালাগাল করে এবং তাই সবাইকে বিজেপি বলে দিচ্ছে। অদ্ভুত ঘৃণ্য কাজ, এর শাস্তি দ্রুত হবে। রুদ্রদা, মানে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যাচ্ছে যে মেঘালয় এবং অন্ধ্রপ্রদেশে এই রাজ্যপালের বিরুদ্ধে এই রকম নারী সংক্রান্ত কিছু অভিযোগে রাজ্যপালকে শেষ পর্যন্ত কোথাও পদত্যাগ করতে হয়েছিল, কোথাও অপসারিত হতে হয়েছিল। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে ভোট চলছে এই সময়, এই সিচুয়েশনে কতটা প্রভাব পড়তে চলেছে? দেখুন, তৃণমূলের নাটক একটা বাচ্চা ছেলেও জানে, তাদের নোংরামি, তাদের খুন, তো এদের চরিত্র সবাই জেনে গেছে। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেন তারা আর তৃণমূলকে ভোট দেবেন না। তাদের বাচ্চাগুলোকেও পড়িয়েছে ভুয়ো শিক্ষকেরা। এই লোকজন ছেড়ে দেবে? তারাও তৃণমূলকে ভোট দিয়েছিল, যাদের বাচ্চাগুলো রাস্তায় বসে বসে চাকরি না পেয়ে বছরের পর বছর চোখের জল ফেলছে। ওখানে হিন্দু বাড়ির যেমন শান্তনু বসে আছে, তেমন মুসলিম বাড়ির শরীফুলা বসে আছে। এটা সংখ্যালঘুরা জানে, তাদের চোখ খুলে গেছে। যেমন হিন্দু বাড়ির সাবিত্রী বসে আছে, তেমন মুসলমান বাড়ির সাবিনাও বসে রয়েছে। এরা টাকার লোভে যা খুশি তাই করতে পারে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবার যে কোনো ক্ষতি করতে পারে, সবাইকে যে কোনো মিথ্যা কথা বলতে পারে। তাই টার্গেট রাজ্যপাল, তৃণমূলের হাঁড়ির হাল।